হচ্ছে প্রাত্যহিক প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন। দোতারারে একই দেখে নাম আর কৃষ্ণ একই দেখে নাম আর কৃষ্ণ একটা রাতে বেঁধে দিলে দোতারারি বাবা চেয়েছিলেন ছেলে ডাক বিভাগের কর্মী হোক। গুনগুন করে গান করা পর্যন্ত তার পছন্দ হতো না, আর দাদু চাইতেন নাতি তার মতো টপ্পা গায়ক হোক। জোর করে ধরে বেঁধে বসাতেন রিয়াজ করানোর জন্য। কত চেষ্টা করতেন ছেলেটাকে টপ্পা শেখানোর, কিন্তু ছেলের সেদিকে মন নেই, শুধু তবলা বাজাবে সে। এর অনেকদিন পরে সেই ছেলেই টপ্পা গাইবে, আর লোকে বলবে, ওই দেখো টপ্পা গায়ক রামবাবু যাচ্ছেন। রামকুমার চট্টোপাধ্যায়, উত্তর কলকাতার দর্জিপাড়ায় 1921 সালে তার জন্ম। ছোটবেলা থেকেই লেখা পড়ার চেয়ে বেশি আগ্রহী ছিলেন গানে। তবলা দিয়ে সঙ্গীতের জীবন শুরু করলেও গানের জন্যই তিনি আস্তে আস্তে প্রচারের আলোয় আসতে থাকেন। খেয়াল, ঠুমরি, দাদরা, গজল প্রভৃতি গাইলেও বাংলা টপ্পা, পুরাতনী আর পুরনো কলকাতার বৈঠকি গানের সঙ্গেই বিশেষভাবে জড়িয়ে আছে রামকুমারের নাম। দাদুর বন্ধু, চন্দননগরের তেলিনীপাড়ার জমিদার টপ্পা গায়ক জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে কালুবাবুর কাছে প্রথমে কিছু পাঞ্জাবি এবং বাংলা টপ্পা শেখেন। দীর্ঘ সঙ্গীতী জীবনে নিধুবাবুর টপ্পা বিশেষ মাত্রা পেয়েছে, যদিও তার প্রথম রেকর্ড টপ্পা নয়, আধুনিক গানের। প্রণব রায়ের কথায় আর কমল দাশগুপ্তের সুরে শুধু জাগিতে এসেছি রাতি তার প্রথম রেকর্ড। তারপর অনেক রেকর্ড প্রকাশিত হয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন স্ত্রীর পত্র ছবির। তার চলে যাওয়া মানে একটা শতাব্দীর গানের ইতিহাসের অবসান হওয়া, কিন্তু তিনি রেখে গেছেন আমাদের জন্য অনেক কিছু। 2009 সালের আজকের দিনেই আমরা হারিয়েছিলাম এই টপ্পা গায়ক রামবাবুকে। শ্রোতা বন্ধুরা, আজকের দিনের ইতিহাসের পাতা থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনার অবতারণা করছি। আজকের দিনে 1800 সালে শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই সমাচার প্রকাশ হয়। 1944 সালে আজকের দিনে দিল্লি চলো ধ্বনি মুখে আজাদিন ফৌজ ভারত বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে। 1858 সালে আজকের দিনে ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক একজন জার্মান উদ্ভাবক রুডolf ডিজেল জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1901 সালে শৈলজানন্দ মুখোপাধ্যায় সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1912 সালে লেখক ঔপন্যাসিক বিমল মিত্র জন্মগ্রহণ করেন। প্রতি বছর আজকের দিনে বিশ্ব পুনর্নবীকরণ দিবস হিসেবে পালিত হয়। শুনলেন আজকের দিনের ইতিহাসের পাতা থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনা।
এবারে চলে যাচ্ছি চিঠিপত্রে। আজকে প্রথম চিঠিখানি লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, অনেক সময় মানুষ মনে করে বিত্ত বা সম্পত্তির বাসনা পূরণ হলেই মনে তৃপ্তি আসবে আর জীবনে সুখ পাওয়া যাবে। কিন্তু অধিকাংশ মানুষ বুঝতে পারে না বাসনা হলো উইয়ের ঢিবির মতো, যতই তা পূরণ করা হোক না কেন তা আরও বাড়ে এবং কখনোই চূড়ান্ত সন্তুষ্টিই আসে না। বিত্ত বাসনা হলো এমনই যা কখনোই পূরণ হয় না, বরং ক্রমশই বাড়তে থাকে যদি না মনের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি থাকে। মানুষ সুখের সন্ধান পেতে চায়, আর সুখের সন্ধান পেতে মানুষ যত রকমের পার্থিব সুখ আছে সেগুলো পাওয়ার জন্য লোভী হয়ে ওঠে। এই লোভের বশবর্তী হয়ে মানুষ শেষ পর্যন্ত অনেক অন্যায় কাজ করতে বাধ্য হয়। জীবনের প্রয়োজন মেটাতে যেটুকু বৃত্তের প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত বিলাসিতাকে প্রশ্রয় দিলেই জীবন উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। সম্পদের চাহিদা মেটাতে মেটাতে জীবনের প্রকৃত উদ্দেশ্য সুখ এবং শান্তি তো মেলেই না, বরং জীবন হাহাকারে পরিণত হয়। তাই আধ্যাত্মিক বা দার্শনিক দৃষ্টিকোণ থেকে বলা হয়, বিত্ত বাসনার সঠিক নিয়ন্ত্রণ এবং তৃপ্তিই হল প্রকৃত সুখ এবং জীবনের মূল নির্যাস। আসল কথা হলো বিত্ত নয়, চিত্ত যদি অল্পে সন্তুষ্ট হয় তার চেয়ে বড় সুখ আর কিছু নেই। তাছাড়া মানুষের জীবন সংক্ষিপ্ত, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বাড়িয়ে লাভ কি? একদিন না একদিন সব কিছু ফেলে চলে যেতেই হবে। বিত্ত বাসনা না করে মনকে ঈশ্বর অভিমুখী করে তুললে জীবনে অনেক শান্তি লাভ করা যায়। দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর জেলা। আমার হাতে যে চিঠিটি রয়েছে সেটি লিখে পাঠিয়েছেন মুনমুন পাত্র, পরশুরা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। ইনি লিখছেন, আমাদের সমাজে, আমাদের চারপাশে অনেক নারী আছেন যারা তাদের জীবনের লড়াই করে চলেছেন নিঃশব্দে। সেই লড়াইয়ে তারা যে সবসময় সফলতা পান তা নয়, কিন্তু তারা তাদের ব্যর্থতার পরাজয় স্বীকার করেন না। পুনরায় তারা লক্ষ্য জয়ের স্বপ্নে মেতে ওঠেন। বাইরে থেকে বোঝা যায় না তাদের মধ্যেকার সেই ভাঙা গড়ার অনুভূতিকে। অন্নপূর্ণাদি আমাদের বিদ্যালয়ের মিড ডে মিলের সহায়িকা। অন্নপূর্ণাদিকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছিলেন তার বাবা মা। বিয়ের 5 বছরের মধ্যে স্বামী মারা যান। 3 বছরের মেয়েকে নিয়ে দিশেহারা অবস্থা। গৃহবধূর জীবন কাটিয়েছেন, তাই তার কাছে বাইরের জগৎ ছিল সম্পূর্ণ অজানা ও অচেনা। সামান্য মজুরিতে কাজ করতেন স্বামী, তাই স্বামী মারা যাওয়ার পর নিজের জীবনকে নিজেকেই অতিবাহিত করতে হবে। অন্নপূর্ণাদি একটি কাজ খুব ভালো করতে পারতেন, তা হলো রান্না। তিনি ভাবলেন, আমি এটাকেই আমার জীবিকা হিসেবে বেছে নেব। তিনি পাড়ার 2-1টি পরিবারে রান্নার কাজ করতে লাগলেন। নিজের রান্নার গুণে তিনি আরও অনেক কাজ পেতে লাগলেন। স্কুলের মিড ডে মিল রান্নার কাজটিও পেলেন। 3 বছরের মেয়েটিকে তিনি পড়াশোনা করাতে লাগলেন। নিজের জীবন দিয়ে তিনি বুঝেছেন মেয়েদের স্বনির্ভর হওয়া কত প্রয়োজন। মেয়েকে বিউটি পার্লারের কোর্স করান, যাতে মেয়ে স্বনির্ভর হয়ে উঠতে পারে। তার রান্নার গুণের জন্য সকলে অনুরোধ করেন তাকে একটি হোম ডেলিভারি খোলার জন্য। বর্তমানে অন্নপূর্ণা হোম ডেলিভারি চালান খুব সুন্দরভাবে। জীবনের হার না মানা এক মহিলার জীবন অন্যদের অনুপ্রাণিত করে। জীবনে যতই বাধা আসুক না কেন এগিয়ে যেতে হবে। চিঠিটি লিখে পাঠিয়েছেন মুনমুন পাত্র, পরশুরা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে।
পরের চিঠিখানি লিখেছেন শিলা সাহা, জয়নগর, আগরতলা থেকে। লিখছেন, প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, প্রিয় শ্রোতা বন্ধু, আমরা সকলেই জানি সেই প্রাচীন যুগে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন বৈষম্য, নানা বিধিনিষেধ, লাঞ্ছনা, বঞ্চনা, কঠিন ঝড়ঝাপটার মধ্য দিয়ে নারীরা লড়াই করেছেন, যা আজও নারীরা সমান তালে সেই লড়াই চালিয়ে যাচ্ছেন নিজেদের অধিকারের দাবিতে, বাঁচার দাবিতে। সত্যি তাই, আমাদের এই ভারতবর্ষের বুকে লক্ষ কোটি নারীরা পেটের রোজগারের জন্য, অধিকার আদায়ের জন্য জীবনকে বাজিমাত রেখে লড়াই করছে প্রতিনিয়ত। তাই তো কবিগুরুর ভাষায় বলতে হয়, নারীর আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবি অধিকার। হ্যাঁ, শুধু বাঁচার লড়াই করছে এমনটা কিন্তু নয়। সাগরের অতল থেকে মহাকাশে পারি পুরুষের সমকক্ষ আজকের নারী। আধুনিক বিশ্বে নারীরা আজ বিশাল বিশাল কর্মসংস্থানে সর্বশ্রেষ্ঠ আসন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে চলেছেন প্রতিনিয়ত। আজকের নারীরা সৃজনী এবং শক্তির অধিকারী নিঃসন্দেহে বলা যায়, তাই না শ্রোতা বন্ধু? তাই তো বলতে ইচ্ছে করছে, আমরা নারী, আমরা সব কিছু করতে পারি। নারী শক্তি পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি। অসীম ধৈর্য আর বিস্ময় লড়াইয়ে মাতৃত্বের পরিচয় এক বিশাল প্রাপ্তি। এখানে নারী শক্তির এক গর্ব। আজকে নারীরা কি না করছেন? পরিশেষে একটা কথাই বলবো, আধুনিক যুগে নারীরা আজ আর বাক্সবন্দি নয়। তাই যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে নারীরা লড়াই করে বাঁচতে শিখে গেছে এবং লড়াই করে অধিকার আদায় করতে জেনে গেছে। সুতরাং নারী সত্তার সাথে লড়াই শব্দটি আধ্যাত্মিকভাবে বা আত্মিকভাবে জড়িয়ে আছে নিঃসন্দেহে বলা যায়। তাই নারী মানেই অনেকাংশেই নারী আছে, লড়াই আছে, লড়াই করেই বেঁচে আছে। ধন্যবাদ আনতে শিলা সাহা, জয়নগর, আগরতলা। আমার হাতে আরও একটি চিঠি রয়েছে। সেটি লিখে পাঠিয়েছেন ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে। ইনি লিখছেন, দিশারি অভিজ্ঞাপন, নারীর লড়াই। আন্তর্জাতিক নারী দিবসের মাসে তোমার এই প্রাসঙ্গিক বিষয় নির্বাচনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন। একবার নারী হও হে প্রভু। কন্নড় লেখিকা বনু মুশতাকের এই লেখায় নারীর আরতি আবেদন বর্ণময় হয়েছে, যাতে স্রষ্টা অনুভব করেন নারীর মর্মবেদনা ও পুরুষতান্ত্রিক কুসংস্কারের প্রবঞ্চনা। সভ্যতার উষালগ্নে মাতৃতান্ত্রিক আদিম সমাজে নারী ছিল মূল চালিকা শক্তি। কৃষি আবিষ্কার থেকে শুরু করে পরিবারের সংহতি রক্ষা সবই ছিল নারীর হাতে। তারপর কৃষি নির্ভর সভ্যতা যখন ব্যক্তিগত মালিকানায় রূপ নিল, তখন থেকেই ধীরে ধীরে নারীকে অন্তঃপুরে বন্দী করা শুরু হলো। মধ্যযুগের বর্বরতার অন্ধকারে নারীর স্বাধীনতা খর্ব করা হয়। সতীদাহ, বাল্যবিবাহ, কৃতদাসী প্রথা চালু করে শিক্ষার অধিকার কেড়ে নেয়। এই অন্ধকার যুগেও সুলতানা রাজিয়া, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো মহীয়সীরা নারী শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কামিনী রায়, মহাশ্বেতা দেবী, অরুন্ধতী রায়, সরলা দেবী চৌধুরানী, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, বীণা দাস, কনকলতা বড়ুয়া সহ অগণিত বীরাঙ্গনা নারীর লড়াইয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন। আধুনিক যুগে নারীর লড়াই শুধু বেঁচে থাকার নয়, বরং নেতৃত্ব ও সিদ্ধান্তের অংশীদার হওয়ার। মহাকাশ গবেষণা থেকে খেলাধুলা, রাজনীতি ও কর্পোরেট জগৎ, সর্বত্র নারীরা আজ
স্বমহিমায় উজ্জ্বলভাবে বিরাজিত। বর্তমানের লড়াই হল লিঙ্গ বৈষম্য দূর করা, কর্মক্ষেত্রে ও সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা। নারীর এই দীর্ঘ লড়াই প্রমাণ করে যে নারী দুর্বল নয়, বরং লড়াকু, এবং তাদের ন্যায্য পাওনা আদায় করেই ছাড়বে। নারীরাই মানব জাতির অস্তিত্ব বজায় রাখবে। নারীরা থেমে থাকেনি। নারীর লড়াই ঘরের চার দেয়ালের নীরব অবমূল্যায়নের বিরুদ্ধে চলছে। মঙ্গলদ্বীপ জেলে দিয়ে মুক্তির পথ তৈরি করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্ত মাটিতেও বীজ রোপণ করে চলেছে। শিক্ষার হার বৃদ্ধি এবং সামাজিক সচেতনতার ফলে নারীরা এখন অনেক সোচ্চার। ফলে ক্রমাগত জোরদার হচ্ছে নারীবাদী চেতনার কণ্ঠস্বর। নারীর লড়াই শুধুমাত্র অধিকারের নয়, একটি মানবিক সভ্যতার লড়াই। মা জাতির মঙ্গল কামনায় ডাক্তার সুবল দাস, ক্রান্তিহার, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে জানিয়ে দিচ্ছি গত ডিসেম্বর মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতাদের নাম। ডিসেম্বর মাসের প্রথম বিষয় ছিল পরশ পাথর। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন শ্রীমতী দেবারতী চন্দ্র রায়। আপনার ঠিকানা গঙ্গা গ্রিন, ভদ্রকালী, উত্তরপাড়া, পোস্ট অফিস, কোতরং, জেলা হুগলি। শ্রীমতী দেবারতী চন্দ্র রায় মহাশয়ের টেলিফোনের মাধ্যমে সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার 21শে মার্চ অভিজ্ঞাপন অনুষ্ঠানে। ডিসেম্বর মাসের দ্বিতীয় বিষয় ছিল শেষ বেলায়। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন শ্রী মঙ্গল প্রসাদ মাইতি। ঠিকানা গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর। শ্রী মঙ্গল প্রসাদ মাইতি মহাশয়ের টেলিফোন মাধ্যমে সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 22শে মার্চ অভিজ্ঞাপন অনুষ্ঠানে। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। অভয়নগরস্থিত বাঘ পুনর্বাসন প্রতিষ্ঠানে 2026 সালে ভর্তির জন্য নির্দিষ্ট আবেদনপত্র প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ছুটির দিন ছাড়া আগামী 20/3/2026 থেকে 31/3/2026 পর্যন্ত বেলা 11 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকার মধ্যে বিলি করা হবে এবং পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় নথি সহ উল্লেখিত তারিখের মধ্যে জমা দিতে হবে। যে সমস্ত ভারতীয় নাগরিকের মুখ এবং বধির ছেলেমেয়ের 4 থেকে 8 বছরের মধ্যে, তাদের জন্য কেবল আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ফোন নম্বর 7005881329। আবারও বলছি 7005881329। অনেকের জীবনেই ঘুম ভাঙা থেকে শুরু হয় মানসিক চাপ। বিছানায় গা এলিয়ে দিতে গভীর রাত হয়ে যায়, বিশ্রাম নেই, ঘুম হয় না ঠিক মতো। পরিবার সকলের ভালো মন্দের খোঁজ রাখতে গিয়ে নিজেই এভাবে শেষ হয়ে যাই আমরা।
মাথায় হাজারো চিন্তা, সংসার, সন্তান, অফিস, পরিবার। তবে এর ফলে কিন্তু মানসিক চাপ বাড়ে। অজান্তেই নিজের শরীরের ক্ষতি হতে পারে, অজান্তেই কিডনির ক্ষতি করতে পারে, শরীরে বাসা বাঁধে অন্য রোগ। চলুন জেনে নেই আজকের স্বাস্থ্যের টুকিটাকিতে কিভাবে নিজেকে ভালো রাখা যায়। জীবনে খুশি ফেরাতে মনোবিদরা বলছেন নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি। নিজেকে ভালো রাখতে না পারলে অন্যদের ভালো রাখাও কঠিন হবে। তাছাড়া খাওয়া ঘুম ঠিকমতো না হলে শরীর যেমন ভেঙে পড়বে, তেমনি কিন্তু মানসিক স্বাস্থ্য অবহেলিত হলে হারিয়ে যাবে খুশি। কাজের চাপ সামাল দিতে হলে সুস্থ থাকা দরকার। বয়সের সঙ্গে সঙ্গে শরীরে বদল আসে। সঠিক খাওয়া, ঘুমের অভাব হলে নানা রোগ বাসা বাঁধতে পারে, হরমোনের ওঠাপড়াও হতে পারে। তাই শরীর সুস্থ রাখা দরকার। তার প্রাথমিক শর্ত হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া, সময়ে খাওয়া এবং শরীরচর্চা করা। আর এক জরুরি শর্ত, ক্লান্ত লাগলে, অসুস্থ বোধ হলে একেবারেই তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া। শরীর ঠিক থাকলে কিন্তু কাজ, সংসার সব সামলানো যাবে। শরীরের মতো মনেরও বিশ্রাম দরকার। শরীরের মতো মনও খারাপ হতে পারে। যদি সেই মন খারাপ দীর্ঘস্থায়ী হয়, শরীরেও প্রভাব ফেলে। তবে মনোবিদ বা মনোরোগ চিকিৎসকের কিন্তু অবশ্যই পরামর্শ নেওয়া দরকার। মন ভালো রাখার প্রাথমিক শর্তই হলো নিজেকে সময় দেওয়া, নিজের ভালো লাগা শখগুলিকে প্রশ্রয় দেওয়া, সিনেমা দেখা, বাইরে খাওয়া, ঘোরা, পছন্দের বই পড়া, আড্ডা, যার যেটি ভালো লাগে সপ্তাহ শেষে কিন্তু একটি দিন বরাদ্দ করতেই পারেন সেই কাজেই। মানসিক চাপ বেশি থাকলে, মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পারলে প্রাণায়াম অভ্যাস করা যেতে পারে। মাসখানেক পর ধীরে ধীরে মন সংযত হবে। তবে যদি এতে কাজ না হয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আর ভালো থাকতে চাইলে কাছের মানুষের সঙ্গে জুড়ে থাকাটাও কিন্তু জরুরি। ভালো বন্ধু, আত্মীয় পরিজন, যাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, মন হালকা হয়, তাদের সঙ্গে সংযোগ রাখাটাও জরুরি। ফোন বা সমাজ মাধ্যমে যথেষ্ট নয়, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করাও জরুরি। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া, বন্ধুরা মিলে হৈ হৈ করা, ঘোরা, খেতে যাওয়ার মধ্যেও কিন্তু নিজেকে ভালো রাখার রসদ মেলে। কখনো মন বিষণ্ণ হয়ে থাকে, কখনো কোনো কিছুই ভালো লাগে না, কারো আবার কথায় কথায় রাগ হয়ে যায়, চেঁচিয়ে ফেলেন। রাগ, দুঃখ, ভালোবাসা, উদ্বেগ, এই অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণে রাখাও নিজের ভালো থাকার জন্য খুব জরুরি। কখনো অসুস্থতার জন্য, কখনো অত্যধিক কাজের চাপে, কখনো হরমোনের ভারসাম্যের অভাবে আবেগ অনুভূতি নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে। এক্ষেত্রে কষ্টের কথা বিশ্বাসযোগ্য কাউকে বলা যেতে পারে। কাউন্সেলিং বা থেরাপিরও কিন্তু প্রয়োজন হতে পারে। আর এই ছোট ছোট বিষয়গুলি আমরা যদি অবলম্বন করি বা মেনে চলি, তাহলে হয়তো মানসিক চাপের এই বোঝা খানিকটা হলেও কমতে পারে। জানিয়ে দিচ্ছি কাজের খবর। ভারতীয় নৌবাহিনী অগ্নিপথ প্রকল্পের অধীনে তাদের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 1/2027 এবং 2/2027 প্রশিক্ষণ ব্যাচের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুট SSR, মেট্রিক রিক্রুট এবং SSR মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদনের শেষ দিন 6 এপ্রিল। অগ্নিবীর SSR এবং MR পদের জন্য অবিবাহিত পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে SSR মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদটি কেবলমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীদের জন্য নির্ধারিত। আবারও জানিয়ে দিচ্ছি, আবেদনের শেষ দিন 6 এপ্রিল 2026। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ত্রিপুরা সরকারি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের অধীনে MPW মেল এবং ফিমেল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীরা
18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা এই পদে আবেদন করার জন্য যোগ্য হবেন। এসটি, এসসি, পিডব্লিউডি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 5 বছর শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে এইচএস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপের সময়কাল সহ কমপক্ষে 2 বছরের জন্য এএনএম মাল্টিপারপাস ওয়ার্কার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। প্রার্থীদের ত্রিপুরা নার্সিং কাউন্সিল অথবা ত্রিপুরা রাজ্য ডিপ্লোমা ইন নার্সিং পরীক্ষা বোর্ডে নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত প্রার্থীরা কেবল অনলাইনে আবেদন করতে পারবেন, আর একজন প্রার্থীর একাধিক আবেদন বাতিল করা হবে। বিস্তারিত তথ্যের জন্য দেখে নিতে পারেন ওয়েবসাইটটি www.healthtripura.gov.in অথবা www.healthrecruitment.tripura.gov.in। 17 মার্চ থেকে 31 মার্চ 2026 বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 46%। শুনলেন আবহাওয়ার খবর। আর এর সঙ্গে সঙ্গেই আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কোয়েল ভট্টাচার্য আর আমি চন্দ্রিমা ঘোষ। আকাশবাণী আগরতলা। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ এবং পরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শোনানো হচ্ছে। Akashvani presents morning news.